নূতনের মাঝে জেলে দিলাম আলোর প্রদীপ। ঘুচে যাক অন্ধকার, ঘুচে যাক মলিনতা, নবপ্রাণে সঞ্চারিত হোক জীবনের সব মহিমা। বছর আসে, বছর যায়, দেখতে দেখতে আবার আরেকটি বাংলা নতুন বছর আমাদের দ্বার প্রান্তে এসে হাজির। বৈশাখের প্রখরদীপ্ত তাপের দহনের মধ্য দিয়েই আমরা নতুন বছরকে বরণ করে নিয়েছি, বাংলার 1429। এসো কবি ও কবিতার পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে আবার দুজন নতুন অতিথিকে উপস্থাপিত করব। তাদের মধ্যে একজন হলেন কবি মৌসুমী দাস এবং অপরজন হলেন আবৃত্তি শিল্পী প্রদীপ সেনগুপ্ত। আমরা আজকের এই অনুষ্ঠানে তাদের মুখ থেকে তাদের ভালোবাসার কিছু কবিতা তো অবশ্যই শুনব এবং কিছু আলাপচারিতার মধ্য দিয়ে আমরা একটু নববর্ষের বৈঠকি আড্ডাও মারব। চলুন তাহলে। আজকের অতিথিরা হলেন মৌসুমী দাস ও প্রদীপ সেনগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে আমি অতিথিদের উত্তরীয় পরি বরণ করে নেব। স্বাগত। আমরা অনুষ্ঠান শুরু করব দাদার একটি নববর্ষের কবিতা দিয়ে। পরে তো আমরা অনেক কথা শুনবই, অবশ্যই শুনব। আমি শুরু করছি মৌসুমী দাস, কবি মৌসুমী দাসের কবিতা নতুন আলো। অনুভবের পিঠে চড়ে আসে ক্লান্ত অনুভূতি, স্বপ্নরা হামাগুড়ি দেয় ব্যস্ত বাস্তবের, আশা পিছু নেয় মনের মৌনতায়, ব্যথার বিহনে বিতৃষ্ণায় হাঁটা বৈভবে, অপার বিস্ময় অতীত বাড়ায় ব্যবধান, চাওয়া পাওয়ার হিসেব নিকেশ আবার শুরু, গোপন না বলা ব্যথার বোঝায় অভিমানে আঘাতে ক্ষত পুরু, কথার কাঁটা ছেঁড়ায় আলোড়িত, ভুল মানে করে স্তব্ধতা, বছর শেষে উড়ে ঝরা পাতা সম পাথর বুক হারায় সংবেদনশীলতা, নতুন কিশলয় আনুক বয়ে নতুন আশা, যা কিছু ভালো মনের কালিমা হোক দূরীভূত, ছড়ায় যত নতুন আলো। নববর্ষের একটি কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো। এবার আমরা একটু কথাতে চলে যাব। তার আগে আমি একটা কথা বলতে চাই। মৌসুমীর সাথে আমার আলাপ অনেক আগেই একটা গ্রুপের মধ্য দিয়ে। আমি মৌসুমীকে চিনি এবং আজকে যে মৌসুমীর সাথে যে দাদা প্রদীপ সেনগুপ্ত এখানে উপস্থিত, তার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। মৌসুমীর হাত ধরে তাকে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং সেই আমন্ত্রণে তিনি সাড়া দিয়ে এখানে এসেছেন এই অনুষ্ঠানে। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আসলে ওই যে বললাম না, ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা আছে বলেই এই যে আমন্ত্রণ দাদা ফেলতে পারেনি। এবার দাদাকে আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করব। এই যে নববর্ষ, আপনাদের ছোটবেলায় নববর্ষটা মানে কিভাবে কাটাতেন, যদি সামান্য কথা একটু বলেন। ছোটবেলার নববর্ষ মানে কি বলবো, যে একটা কিরকম উৎসব, যে আজকে একটা নতুন জামা পাবো। আমাদের বাড়ির একটা রেওয়াজ ছিল যে প্রত্যেকেই একটা নতুন বস্ত্র, আকর্ষণ তো সেটার উপরেই বিশেষ ছিল। আর অঘোষিত ছুটির দিন, অঘোষিত হুল্লোড় করার দিন। এবার সন্ধে হলে আমরা আগে যেখানে থাকতাম পাড়ায় একটা বড় পুকুরের পাশে একটা মাঠ,
এই ঠিক 5টার পরে সেইখানে সব দলে দলে আমরা ছোট ছোট মাঝারি বড় বয়স্ক সবাই জড়ো সবাই মিলিত। হতাম নববর্ষের বৈঠক। আচ্ছা, সে হাফ প্যান্ট পরে ছেঁড়া ফ্রক পরে আসলে সেই সময় যেন একটা আলাদা একটা আনন্দ বা একটা অনুভব ছিল, অদ্ভুত যেটা হয়তো এখনকার দিনে হয়তো ছেলেমেয়েরা সেই অনুভবটা পায় না বা অদ্ভুত উপভোগ অদ্ভুত। করতে সেটা পারে না, সেটাই মানে হচ্ছে কথা। ভাষায় বোঝানো যায় না একদম তাই। যে ছেঁড়া চটি খালি পা ওই বা একটা চৌকির উপরে স্টেজ সাজিয়ে অনুষ্ঠান, কোনো মাইক্রোফোনের ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থাও কিছু তেমন কিছু নেই। রাত্রি 10টা 11টা বাড়িতে আর ফিরতে পারছি না, কখন যে কেটে গেল 5 ঘন্টা 6 ঘন্টা। সেটাই, আসলে সেই আনন্দটা একটু অন্যরকম ছিল। অদ্ভুত। এখনকার হয়তো সেই আনন্দ আমরাও পাই না, আমরাও সেই অনুভব করতে হয়তো পারি না। যাই হোক, এবার দাদার মুখ থেকে আমি আরও কবিতা তো শুনবো এবং কথাও শুনবো। এবার আমি চলে যাব মৌসুমীর কাছে। কবি মৌসুমী, তোমার একটি কবিতা শুরু করো, তারপরে আমি আচ্ছা, কিছু জানতে চাইব। রিসেন্ট আমার একটি গ্রুপে শুক্লার সাথে পরিচয়। তো শুক্লা যেভাবে আমাকে আমন্ত্রণ করেছে, আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। ওর ভবিষ্যতে আরও এগিয়ে চলুক, এভাবে সংস্কৃতির সাথে যুক্ত থেকে আরও নিজেকে প্রতিষ্ঠিত করুক, এই কামনা করি। আর আমি সদ্য একটি গ্রুপে একটু কবিতা লেখার সুবাদে আমার একটি প্রাপ্তি হয়েছে, সেই প্রাপ্তি থেকেই আমি এই কবিতাটি লিখেছি। তো প্রাপ্তি, কবিতার নাম হচ্ছে প্রাপ্তি। না পাওয়ার উৎস থেকে প্রাপ্তির উৎস, প্রাপ্তির উৎস থেকে আনন্দের সঞ্চার, সব পেলে নষ্ট জীবন, তাই অপ্রাপ্তিতেও থাকে এক উন্মাদনার ভার। তবুও এগিয়ে যাওয়া, হাজার মানুষের ভিড়ে অনেক না পাওয়াকে পাওয়া, অন্ধকার সঙ্গী করে আলোর মাঝে চলা, অপূর্ণতার অন্তরালে অনেক কথা বলা। প্রাপ্তির উৎস থেকে সৃষ্ট যদি হয় অহংকার, তবে সে প্রাপ্তি ঘটায় এক মূল্যহীন যুগান্তর। আশা যোগায় উৎসের প্রেরণা, তাই প্রাপ্তির স্মৃতির ফলক বাঁচায় ভরসার অভ্যন্তর। প্রাপ্তি আমাদের জীবনে অনেকভাবেই ঘটে থাকে। হ্যাঁ, হয়তো সেই প্রাপ্তিটা আমরা যেভাবে উপভোগ করি, তার কাছে নিজস্বতা, তার কাছে সেইভাবেই উপভোগ হয়। আসলে এই যে আমরা লেখার জগতে, আমি তো কবিতা লিখি, মৌসুমীও কবিতা লিখি। মৌসুমীর কবিতা আমি গ্রুপে পড়েছি, অনেক কবিতাই পড়েছি, এবং আমরা একসাথে একটা অনুষ্ঠানও পয়লা বৈশাখে উপস্থিত ছিলাম। সেখানে আমাদের প্রাপ্তি ঘটেছে, আর সেই প্রাপ্তি থেকে হয়তো সেই প্রাপ্তির কবিতাটা ও লিখেছে। যাই হোক, এবার আমি একটু কথাতে চলে যাব। এই যে আমি তোমার কাছে জানতে, দাদা তো বললেন যে তার নববর্ষের ব্যাপারটা, অনুভবটা ছোটবেলায় তোমার কেমন ছিল, সেটা যদি একটু সামান্য কথায় বলো। আমার ছোটবেলা বলতে যতটুকু আমার মনে পড়ছে, মানে পয়লা বৈশাখ আসলেই মা বলতো সকাল সকাল উঠতে হবে, বছরের শুরুর দিন যা করবে সারা বছর তাই করবে। একদম তাই। আর পয়লা বৈশাখে দেখতাম বাবা, মানে সকালবেলা উঠেই আমার বাবা চলে যেত মাংস কিনতে, মাংসের দোকানে লাইন পড়ে যাবে। সেটা মানে আগাগোড়াই চলছে, হ্যাঁ, সেটা প্রথম সেটা থেকে এখনো চলছে। চলছে। এখনো যে বাঙালি মাংসের দোকান, মাছের দোকান, হ্যাঁ, বাজারে পুরো খাওয়া দাওয়া, পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া, ভালো মন্দ আনন্দ। খাওয়া দাওয়া, সেটাই। আর আনন্দ হাসি হই হল্লোড়। আর একটু পুজো হতো আমাদের বাড়িতে, একটা লক্ষ্মী পুজো হতো পয়লা বৈশাখে। আচ্ছা। তো পুজো পার্বণের মধ্য দিয়েই বছরটা শুরু, এবং তার ভালোভাবে সঙ্গে কেটে যেত। খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া। এই আনন্দ, গান বাজনা, এগুলো যে গানটির কথা, বাড়িতে একটুখানি গান বাজনার চর্চা ছিল। তো প্রথমেই আমরা শুনতাম নব আনন্দে যাব আজি নব রবি কিরণে, এই গানটি খুব ভালো লাগতো। এই রবীন্দ্রনাথের এই গানটি শুরু হতো। সেটাই, মানে সেটা আমাদের এক একটা সময়ের এক এক রকম অনুভব তো থাকে। ছোটবেলায় আমরা অনেক রকম অনুভব তখন আমাদের জীবনে ছিল, কিন্তু এখন হয়তো আমরা কিভাবে যেন যন্ত্রের সাথে মিশে গিয়ে হয়তো অনুভবটা আমাদের এখন একটা আলাদা জগৎ তৈরি করেছে। যাই হোক, এবার আমরা দাদার কাছে চলে যাব। দাদার আরেকটি কবিতা দিয়েই অনুষ্ঠান আবার শুরু করছি। আমি সেই জীবনানন্দ দাশের সেই বহু পরিচিত বিখ্যাত কবিতা
আবার আসিব ফিরে, এই কারণেই আমি এই কবিতাটাকে বাছলাম। দারুণ কবিতা। মনে হলো যে দেখুন, 100 বছর আগেও তো পয়লা বৈশাখ এসেছিল। 100 বছর আগে যারা পয়লা বৈশাখ উদযাপন করেছেন তাদের মধ্যে বেশিরভাগই হয়তো আর এখানে এই পৃথিবীতে নেই। নেই। সত্যি কি নেই? আমার মনে হচ্ছে এই যাওয়া আসার এই যে খেলা, আমি আজকে আছি, কালকে হয়তো আমি চলে যাব, কিন্তু আমি যাব না, আমি আবার আসব। জীবনানন্দের সঙ্গে আমিও সহমত হয়ে আমিও বলতে চাই, বিশেষ করে এই বাংলাদেশে বাংলা বৈশাখ উদযাপনের দিনে আরো বিশেষ করে মনে পড়ছে, আমি জীবনানন্দের সঙ্গেই আমি বলবো, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর বুড়োয় বহিবে রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। একটি অসাধারণ কবিতা জীবনানন্দ দাশের। এই যে বাংলার প্রতি তার আকুলতা, বাংলার মাটি, বাংলার জল, সমস্ত কিছুর প্রতি তার যেন এই যে অনুভব, সত্যি তার প্রতিটি লেখায় আমরা পাই। এবার আমরা দাদার কাছে আরেকটি কথা জানতে চাইব, এই যে কবিতার সাথে পথ চলা, সেটা কত বছর ধরে বা কিভাবে শুরু হলো? এইটা না মানে আমার কাছে একটা অদ্ভুত ভাবে এসছে। ছোটবেলায় যেরকম হয় সব বাড়িতেই একটু একটু কবিতা বলা, একটু একটু গান করা, তারপরে জীবন যুদ্ধে যখন জড়িয়ে পড়লাম তারপর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলাম। এমন ঘটনাচক্রে আমার যেখানে কর্মস্থল নিউ ব্যারাকপুরে আমার একটা ফটোগ্রাফিক স্টুডিও ছিল, তো সেখানে বলতে পারেন আড্ডা দিতে আসতেন যিনি, সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি এখন আর আমাদের মধ্যে নেই। এই আড্ডার ছলে এর সাথে সেই কবিতা নিয়ে আবার নতুন করে ইন্টারাকশান, তর্ক বিতর্ক, আমার যেন সেই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে সূত্রটা অজান্তেই কখন জুড়ে গেল। এই তখন আমিও একটু একটু পড়তে আরম্ভ করলাম, বই দেখে দেখে মুখস্থ করার অভ্যাসটা চলে যাওয়াতে আর তো সে বয়স হয়ে গেছে, মেমোরিতে অত থাকেও না, দেখে দেখে বলার অভ্যাসটাই রাখলাম। কিন্তু এই যে তর্কের মাধ্যমে কবিতাতে যে অদ্ভুত একটা শব্দ শুনলাম, যে কবিতা আর কিছুই না, একটা সত্য, একটা ধারণা, একটা উপলব্ধি কোডে বলা আছে। কবি কোডে কথা সেই সত্যটা বলেছেন। আমাদের কাজ হচ্ছে যারা পাঠক, যারা বাচিক শিল্পী, সেই কোডটাকে ডিকোড করে কনভে করা শ্রোতার কাছে। কি বুঝলাম, কি উপলব্ধি করলাম, সেটা শর্ট দিয়ে বাচন দিয়ে আমাকে শ্রোতার কাছে সেটাকে আমাকে ছড়িয়ে দিতে হবে। এটা অদ্ভুত খেলা। তখন এই প্রথম তো প্রাথমিক কাজ হচ্ছে যে কবিতাটাকে বোঝা। তখন অবাক লাগে যে বাবা এত কঠিন, এত সহজ ভেবেছি, অথচ এতটাই কঠিন। এটা অদ্ভুত, মানে কঠিন জিনিসকে যদি আমরা ভালোবাসতে পারি সেটা মনে হয় আমাদের কাছে সেটা সহজ হচ্ছে কথা। কঠিন জিনিস যদি আমরা ভালোবাসতে পারি তাহলে সেটা আমাদের কাছে অতি সহজ হয়ে যায়, সে যে সাবজেক্ট বিষয় হোক বা যে কোনো বিষয় হোক। একদম আসলে কোথাও একটা ভালোবাসা তো থেকেই যায়, তারপরে সেটা হয়তো সেই সূত্র ধরেই পথ চলা আবার শুরু হয়। যাই হোক, আমরা আবার পরে কবিতায় আসবো।
এবার মৌসুমীর কাছে আমরা চলে যাই। মৌসুমী, তোমার লেখা একটি কবিতা তুমি বলো। আচ্ছা, আমাদের সময়সীমা সীমিত, তাই আমরা সময়ের বাঁধনে আমাদের অনুষ্ঠানকে বাঁধতে হবে। এবার বলছি, আমার কবিতার নাম হচ্ছে ছবি যখন কথা বলে। আমরা মনের কথা তো মুখে প্রকাশ করি, কিছু ছবি থাকে সেগুলো কিন্তু একটা ভাষা প্রকাশ হয় ছবির মাধ্যমে। তো সেটা নিয়েই আমার এই কবিতা। ছবি কি শুধুই স্থবির, কোনো ফ্রেমে বাঁধা, অনুভূতির আবেগে কখনো হাসা কখনো কাঁদা। ছবি তো কখনো কল্পনায়, আবার স্বপ্ন দেখা, মনের তুলিতে রং মাখানো কত স্মৃতি আঁকা। কিছু ছবি অদৃশ্য, শুধু মনের গভীরে চলে, কিছু ছবি কাব্য গাথায় হৃদয়ের কথা বলে। ছবি দেখে কখনো আবার ছন্দ জাগায় মন, সঙ্গে তারি সুর মিশালে মন করে উচ্চাটন। মেঘগুলি যেন জল ছবি আঁকে ওই দূর আকাশে, এলো চুলে দাঁড়ানো যেন প্রিয়ার ছায়া ভাসে। প্রেমিকার তরে প্রেমিক কত স্বপ্ন ঘুরে ওড়ায়, ভোর আকাশের লাল আভা যেন প্রিয়ার দুগাল ভরায়। বৃষ্টি বুঝি এনে দেয় কোনো বিরহিণীর চোখের জল, চোখের প্লাবনে ভাসে দুকুল, কেউ খোঁজে না তল। পাথর চোখে খুলে যায় কোন অতীত স্মৃতির ঝাঁপি, অন্তর যেন ফাটল ধরায় সত্য মিথ্যা মাপি। ঝর্ণা যেমন জল ছড়িয়ে ওই নেচে নেচে চলে, পাহাড় বুঝি সঙ্গে তারই মনের কথা বলে। এইভাবেই ছবি প্রকৃতির মাঝে আপন মহিমায় জ্বলে, শিল্পী মনের মাধুরী মিশায়ে কত মনের কথা বলে। রূপকথারা ছবি হয়ে কেমন পিছন পানে ছোটে, কথারা সব ফুরিয়ে গেলে মুড়িয়ে যায় নোটে। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। অতীত থেকে বর্তমান কিংবা ভবিষ্যতের গল্প, সময়কে হার মানিয়ে সব হয়ে যায় এক গল্প। অসাধারণ একটি কবিতা, সুন্দর অনুভব তোমার। আমি কবিতাটা শুনলাম খুব মন দিয়ে। আসলে আমাদের মনের অনুভবটাই আসল। আমরা একদম। সেই অনুভবটাকে যদি আমরা সুন্দরভাবে প্রকাশ করতে পারি তাহলে আমাদের সার্থকতা। একদম। যারা আমরা লিখি তাদের সার্থকতা সেই অনুভবটাকে প্রকাশ করতে পারলেই সুন্দরভাবে। যাই হোক, সুন্দর একটি কবিতা শুনলাম। এবার তোমার কাছে আমি জানতে চাইবো, এই যে তোমার লেখালেখি মানে কবে থেকে শুরু হলো বা কিভাবে শুরু হলো, একটু সামান্য কথায় যদি বলো। হ্যাঁ, সামান্য বলতে আমার লেখালেখির অভ্যেসটা অনেক ছোট থেকেই হয়েছিল। ছোট বলতে তখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন থেকে আমার স্কুলে যে ম্যাগাজিন বেরোতো সেখানে আমি লেখা প্রথম প্রকাশ করি। তো আমাকে লেখা দেখে অফিসে আমাকে কল করা হয়, স্যারেরা আমাকে কল করেছে, বলছে লেখাটা, বিশ্বাস করছেন না আমি লিখেছি। বলছে লেখাটা কে লিখেছে, ভাবছে বোধহয় আমার বাড়িতে কেউ লিখে দিয়েছে। আমি বলছি আমি লিখেছি। বলছে কিন্তু লেখাটা অনেক ছোট, কিন্তু লেখাটা কিন্তু অনেক বড়। তো সে লেখাটা আমি আজ আনতে পারিনি, পুরনো ডায়েরিটা খুঁজতে হবে। তো সেখান থেকে আমার লেখা শুরু। তারপরে প্রত্যেক বছর ম্যাগাজিন বেরোতো, তখন ওই শুরুটা সেইভাবে হয়েছে। তারপরে তো অনেকটা সাংসারিক চাপে গ্যাপ হয়ে গেছে। যেটা স্বাভাবিকভাবে আমাদের হয়। আমাদের রিসেন্ট আমার লেখার নেশাটা বেড়েছে। সব থেকে বড় যেটা বলতে ইচ্ছে করছে, এই লকডাউন বোধহয় আমাকে লেখাটা ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, মানে ওই যে ওখান থেকে অবসর সময় সময় পুরো আমার লেখার ইন্সপিরেশনটা ওই লকডাউনটা ভালো ভীষণভাবে ভীষণ জাগিয়ে তুলেছে। এজন্য করোনাকে থ্যাঙ্কস। আসলে এই যে করোনা, আমরা তো আমাদের জীবনে অনেক কিছু আমরা হারিয়েছি, যেরকম আমরা আবার পেয়েছি অনেক কিছু। হয়তো এই যে যন্ত্র, এই যন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা থেমে থাকিনি। আমরা কিন্তু যন্ত্রের মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক জগৎটাকে আমরা বাঁচিয়ে রেখেছি এবং এর মধ্য দিয়ে আমরা চালিয়ে গেছি। এর জন্য হয়তো আমরা করোনা আমাদেরকে কোয়ারেন্টাইন করেছে, কিন্তু মনটাকে আমরা কোয়ারেন্টাইনে রাখতে পারিনি, আমরা বদ্ধ ঘরে রাখতে পারিনি। একদম তাই। এবার দাদার আরেকটি কবিতা, একটু ছোট্ট একটা কবিতা যদি বলেন, তারপরে শেষ কবিতা আপনাদের একসাথে একটু উপস্থাপন দিয়ে আমরা শেষ করব।
তো কবিতায় যেটা, যেহেতু 25শে বৈশাখ তো সামনে এসেই গেল, হ্যাঁ 25শে বৈশাখ। তো তাকে ছাড়া তো কোনো না। অনুষ্ঠানই তো সম্পূর্ণ হয় না। হয় না। তো রবীন্দ্রনাথের একটি কবিতা বলবো না, কবিতার গল্পটাই আমি বলি। মনে করুন কোনো এক বসন্তে, যে বসন্ত আমরা পেরিয়ে আসলাম, একদিন দুপুরবেলা পল্লীর এক কুয়ার ধারে একটি মহিলা বসে আছেন, একটি রমণী বসে আছেন। আচমকা রাস্তা দিয়ে যেতে যেতে একজন তৃষ্ণার্ত পুরুষ তার কাছে তৃষ্ণার জল চাইলেন। মেয়েটি তাড়াতাড়ি তাকে জল পান করালো, পুরুষটি তৃপ্ত হয়ে চলে গেলেন, তার তৃষ্ণা মিটল। রবীন্দ্রনাথ কি অদ্ভুত ব্যাপার, ভাবে সেই অনুভবটাকে প্রকাশ করেছেন। তিনি যেন নির্বাকভাবে আমাদের বলছেন। আমার মনে হয়েছে যে ব্যাপারটা, ওই পুরুষটি তৃষ্ণা তো মিটল, উনি তো জানতেও পারলেন না, তিনি নিজের অজান্তেই ওই মেয়েটিকে তৃষ্ণার্ত করে চলে গেলেন। সেই তৃষ্ণা হলো প্রেমের, সেই তৃষ্ণা কাজ করে মানুষের মনে। মেয়েটি আপন মনে বসে আছে আর নিজের মনেই বলছে, তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মন না। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম, একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আইলো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে তৃষাকাতর পান্থ আমি। শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাও পেলেম বড় লাজ, তোমার মনে রাখার মতন করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, সেই কথাটি আমার মনে রহিল সম্বল। দুপুর বেলা কুয়ার ধারে তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি, আমি বসেই থাকি। অসাধারণ সুন্দর এই কবিতাটি আমারও খুব ভীষণ প্রিয় একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমার ভীষণ প্রিয় একটি কবিতা, দাদার মুখ থেকে শুনলাম, খুব ভালো লাগলো। এবার আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি। আমরা এবার মৌসুমী এবং প্রদীপদার একটি যৌথ পরিবেশন দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। কবিতা হচ্ছে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, যা চেয়েছি যা পাবো না। কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না, ওদিকে দেখো, রোদ্দুরে রূপোর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকা, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া, মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পায় শুনে। যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক। যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ? আমার না সত্যি যিনি দেবী। তুমি তো সেই টেবিলের ওই পাশে, ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি, উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপরে রাখো হাত, আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। হিমকে ধরো চুল, খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিষ্ট,
না দেখাই ভালো, তাই নয়? ভালো মন্দ জেনে যদি এ জীবন কাটাতুম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বন বিড়ালের কিংবা মহাত্মা গান্ধী। ইরি ধানে ধানের পোকায় যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি, শাড়ি সজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালেও যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনা আধার যিনি, তিনি দেবী। তুই সেই নীলা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শক্ত, এক্ষুনি তা দিতে পারি। তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার, জানি না তো। তুমি আছো, এর চেয়ে বড় সত্যি নেই। সিঁড়ির ওপরে সেই দেখা, তখন তো বলেনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে। দেবে কি দুঃখের অংশভাগ? আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে, তার কোনো ভাগ হয় না। আমার কি আছে আর, কি দেব তোমাকে? তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু পেরে হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল, আশীর্বাদ। তবুও সেখানেও শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি, অস্থির দুহাত 10 আঙুলে আঁকড়ে ধরতে চায় সিংহিনীর মতো ওই যে তোমার কোমর। অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে, যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো, তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দিই নির্বাসন, না দেখার নাম দিই অনস্তত্ব, দূরত্বের নাম দিই অভিমান। কতটুকু দূরত্ব? কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশায় ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি, এই দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু। ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও যে চায়। তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। ফের পাগলামি। দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না। কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। এ শুধুই একদিকের। আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না। তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি। তা কি মনে থাকে? বারবার ভুলে যাই। অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাগ দিয়ে মুছে দেবে। অসাধারণ, দারুণ একটি কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হলো। আসলে আমাদের সময় এত সীমিত, আমরা যদি আরও কবিতা শুনতে চাই হয়তো অনেক সময় আমরা পেরিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব নয়। তাই সীমিত পরিসরের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়। সবাই ভালো থাকবেন। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নমস্কার।